পাহাড়ের গায়ে রঙিন ঘুরে নৌকো ডুবির গান, বিক্ষিপ্ত স্রোতে কান্নার সুর। গেইন এবং গেম চেঞ্জ দুটো একসঙ্গে হয়েছে। সবার ভিন্ন ভিন্ন জায়গা থেকে আসা, এটা কিভাবে সম্ভব হলো? এটা রক আছে, সল্ট আছে, it has a double meaning, মানে why not? সব খাবারের মধ্যে যেমন লবণ থাকে, তেমন আমরা সব গানের মধ্যে রক ধাঁচটা রাখি। The loss of love he felt, ওইটার তখন ওইখান থেকে হচ্ছে যে লিরিক্সটা বের হয়। যারা কানেক্ট হওয়ার অটো কানেকশন চলে আসে, তখন তারা আমাদের সাথে সাথে গানটা গাওয়ার চেষ্টা করে। আমরা ভুল করলে একজন আরেকজনের দিকে তাকায় হাসি। হ্যালো দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাকোস্টিক লাউঞ্জ সিজন 1 এপিসোড 9-এ। সঙ্গে আছি আমি মৌসুমী সুলতানা। আজকে আমাদের অতিথি বাংলাদেশের নতুন প্রজন্মের রক সিনে আলোচিত এক ব্যান্ড, রক সল্ট বাংলাদেশ। রিয়েলিটি শো দ্য কেইজের গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে উঠে আসা এই ব্যান্ডটি এখন অনেকের কাছে ব্রেকআউট ব্যান্ড হিসেবে পরিচিত, যারা ভিন্ন ভিন্ন জায়গা থেকে এসে তৈরি করেছে একটি শক্তিশালী ব্যান্ড আইডেন্টিটি। আজ শুনবো তাদের গল্প। সবাইকে স্বাগত জানাচ্ছি, ওয়েলকাম টু অ্যাকোস্টিক লাউঞ্জ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের সবার সাথে পরিচিত হব, গান শুনবো, আড্ডা দেব, কিন্তু তার আগে আপনাদের সবচেয়ে জনপ্রিয় একটা গান শুনে আসতে চাই। কোন গানটা শুনবো? আমরা অগ্নিবীণা করছি। আচ্ছা, অগ্নিবীণা। ওকে, ফাইন, আমরা অগ্নিবীণা শুনে আসি, তারপর পরিচিত হব, আড্ডা দেব। পাহাড়ের গায়ে রঙিন ঘুরে নৌকো ডুবির গান, বিক্ষিপ্ত স্রোতে কান্নার সুর, অচেতন আমার স্লোগান। পাহাড়ের গায়ে রঙিন ঘুরে নৌকো ডুবির গান, বিক্ষিপ্ত স্রোতে কান্নার সুর, অচেতন আমার স্লোগান। আগুনের ছায়া ভিড়ে তাই শীতল পাটিতে দাঁড়াই, প্রেমের হাতটা ধরে কাছে টেনে নাও গো আমায়। অগ্নিবীণা বাজে দূরের পথেরই বাঁকে, হাহাকারে কাঁদে বাধার পাথার, এলোমেলো কেশ খুলে দুলছে মৃদু স্বরে, আঁচলেতে ঢেকো গো আমায়। অগ্নিবীণা বাজে দূরের পথেরই বাঁকে, হাহাকার কাঁদে বাধার পাথার, এলোমেলো কেশ খুলে দুলছে মৃদু স্বরে, আঁচলেতে ঢেকো গো আমায়। ও গধূলিরে পারে ও পারে আছো কি তুমি, কাছে টেনে নাও গো আমাকে অন্ধকারে।
কাছে টেনে নাও গো আমাকে অন্ধকারে বিষণ্ণতার গাছের নিচে পাতা কুড়িয়ে এনেছি সময় কালো থেকে রঙিন পোশাকে হাত বাড়িয়ে নাও আমায় অগ্নিবীণা বাজে দূরের পথেরই বাঁকে হাহাকার কাঁধে বাধার পাথার এলোমেলো কেশ খুলে দুলছে মৃদু স্বরে আঁচলেতে ঢেকো গো আমায় অগ্নিবীণা বাজে দূরের পথেরই বাঁকে হাহাকার কাঁধে বাধার পাথার এলোমেলো কেশ খুলে দুলছে মৃদু স্বরে আঁচলেতে ঢেকো গো আমায় অগ্নিবীণা বাজে। থ্যাংক ইউ। বাহ বাহ, অসাধারণ। সত্যি আপনাদের গান যখন আমি নিজেও শুনছিলাম এই শোটা শুরুর আগে, তো একটা সোলফুল একটা মেলোডি, একটা মিশেলে আপনাদের গানগুলো, একই সঙ্গে কিন্তু একটা রক এনার্জিও আছে আপনাদের গানে, একটা মানে এক ধরনের আবহ তৈরি হয়ে গেছে আর কি স্টুডিওতে। নিশ্চয়ই আমার তো অনেক ভালো লেগেছে, দর্শকদের নিশ্চয়ই ভালো লেগেছে। আচ্ছা, গান তো শুনলাম, এবার সবার সাথে একটু পরিচিত হতে চাই। তো একটু ডান থেকে যেতে চাই, আসলে নামগুলো আর কে কোন দায়িত্বে রয়েছেন ব্যান্ডে একটু জানতে চাই। আমি রাজিন, আমি রিদম গিটারিস্ট। আমি রাজীব, বেস গিটারিস্ট। আচ্ছা, এবার একটু বামে যেতে চাই। আমি নাহিয়ান, আমি ভোকালিস্ট। তারপর আমি অরূপ, আমি লিড গিটারিস্ট। আমি আওয়ান, আমি রক সোলজার ড্রামার। ওকে, ঠিক আছে, পরিচয় পর্ব হলো। তো এবার একটু আড্ডায় যেতে চাই, মানে কিছু প্রশ্ন করবো। এই প্রশ্ন থেকে আসলে আপনাদের শুরুটা, জার্নিটা, গল্পটা শুনতে চাই, দর্শকদেরও শোনাতে চাই। প্রথমে একটু নাহিয়ানের কাছে যেতে চাই। নাহিয়ান, এই যে আপনাদের শুরুটা হয়েছিল দ্য কেজ থেকে, এই প্ল্যাটফর্মটা আপনাদের জন্য মানে কতটা গেম চেঞ্জার ছিল? এটা রক সল্ট আসলে মানে আমরা 5টা মানুষ, আমরা 5জন মানুষ 5 বিভাগ থেকে এসেছি। আমাদের গেইন এবং গেম চেঞ্জ দুটো একসঙ্গে হয়েছিল। মানে আমরা একে অপরকে পাই, এটা হলো আমাদের কাছে একটা বড় গেম চেঞ্জার। কারণ আমি যখন বরিশাল থেকে আসি ঢাকাতে কেইজে, তো আমি জানতাম না যে আমি এদের মতো মানুষ পাবো। আচ্ছা, আর আমাদের কাছে গেম চেঞ্জার আসলে কি, আমাদের গেইন, আমরা একজন আরেকজনকে পাই, আমাদের নতুন নতুন সৃষ্টি, প্রত্যেকটা সৃষ্টিকে এক একটা নতুন নতুন রূপ দেয়া আমাদের ব্যান্ডের নামের মতো আর কি। তো এটাই মানে একটা বড় একটা হ্যাঁ, প্রাপ্তি ছিল আপনাদের বড় আর কি। প্রাপ্তি এটাই। একটু রাজিনের কাছে যেতে চাই। রাজিন, এই যে আপনাদের ব্যান্ডের নামটা রক সল্ট, এই নামটার পেছনে কি কোনো গল্প রয়েছে কিনা? কিভাবে নামটা আসলো? আমি যতদূর জানি আপনাদের ব্যান্ডটা তৈরি হয়েছে সবাই ভিন্ন ভিন্ন জায়গা থেকে আসা, এটা কিভাবে সম্ভব হলো? রক সল্ট নামটার পিছনে স্টোরিটা বড় না, কিন্তু একটু স্পন্টেনিয়াস ছিল আর কি। আমরা সব মেম্বাররা একসাথে হয়ে গিয়েছিলাম, বাট আমরা বেসিস্ট পেতে অনেক দেরি হয়েছে আমাদের। তো ওনাকে আমরা পুরা টাইম ভেন্যুতে দেখিনি। তো ওনাকে যখন আমরা পাই, তো উনি তো অবভিয়াসলি আমাদের চেয়ে সবচেয়ে বড়। তো এত সিনিয়র মানুষের কাছে আমরা কিভাবে নিজেদেরকে প্রেজেন্ট করব বা কতটুকু ডেকোরাম ফলো করার বিষয় থাকে। তো তখন এর মধ্যে না আমরা সবাই তোমরা সবাই আমার ছোট ভাইয়ের মতো, আমি তোমাদের বড় ভাইয়ের মতো, আমরা যে একদম বন্ধুর মতো করে থাকবো, ঠিক আছে। তো আমরা চা খেতে বের হলাম, রাতে তখন বাজে 1:30 মেবি বা 12:30 1:30 1টার মতো, হ্যাঁ।
তো রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা চিন্তা করছি যে আমাদের ব্যান্ডের নাম কি রাখা যায়। এক একজনের এক এক আইডিয়া, কেউ ইংলিশ, কেউ বাংলা, হ্যাঁ, কেউ কেউ আবার মজা করে মিমের নাম দিয়ে দিচ্ছে। আচ্ছা কি আচ্ছা যেটা ছিল আমার মনে নেই। তখন আমরা ভাবলাম যে মানে হোয়াট মেক্স ফুড টেস্ট গুড, রুল নাম্বার 1 ইজ সল্ট, আচ্ছা। ইনগ্রিডিয়েন্ট নাম্বার 1 ইজ সল্ট। তো তখন আমরা চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, ওনার মাথায় আসলো, রাজীব ভাইয়ের মাথায় আসলো যে আচ্ছা তাহলে আমরা রকের সাথে সল্টটা মিলাই দিই, রক সল্ট। আচ্ছা রক আমাদের- সল্ট মানে কি বিট লবণ নাকি? এই যে বিট লবণ, বিট হ্যাঁ। লবণ, আচ্ছা। তো আমরা তখন হচ্ছে বিট লবণ, যে কেন, যে রক আছে, সল্ট আছে, ইট হ্যাজ এ ডাবল মিনিং, মানে ওয়াই নট, একদম মানে অ্যাজ লং এজ ইটস ফানি ইটস অলসো ফান, মানে আমার মজা হইলেই হয়েছে, এটাতে এত সিরিয়াসনেস থাকার কিছু নাই। দ্যাট ওয়াজ দ্য হোল পয়েন্ট আর কি নামটার পেছনে। একদম অনেক মানে চমৎকার একটা গল্প। মানে আপনারা সেই ভিন্ন ভিন্ন জায়গা থেকে এসে একটা একটা শক্তিশালী দল করে ফেলেছেন, গানের একটা ব্যান্ড, এটা একটা বিশাল ব্যাপার। রাজীব, একটু জানতে চাই যে যখন আপনারা ফাইনালে গেলেন, আপনারা ফাইনালে যাওয়ার আগে দর্শকরা আপনাদের নামের সঙ্গে কানেকশন হয়ে গিয়েছিল, আসলে এই কানেকশনটা কিভাবে তৈরি হলো? এই কানেকশনটার পেছনের গল্পটা আসলে অনেক বড়। রাজিন যেটা বলছিল, আমি খুব ছোট করে বলি। এই গল্পের পেছনে যে মানুষগুলো আসলে ছিল, যেমন আমাদের কেজের চিস্তি ভাই প্রডিউসার, রঞ্জন ভাই ছিল, রাহুল ছিল। আমাদের প্রথম যে কনসার্টটা আমরা করি সেটা ছিল শেফ এভিনিউতে, এবং এটা একে রাহুলের প্রযোজনায় কনসার্টটা আয়োজন করা হয়। আমরা প্রথম সেখানে একটা সুযোগ পাই রক সল্টের কে পরিবেশন করার, এবং এটা ছিল ফাইনালের আগে কনসার্ট। তো এইটা আমাদের জন্য একটা খুব চেঞ্জিং হিসেবে কাজে লাগে, কারণ ওইখানে যারা আসছে আমাদের নিজেদের ভাই ব্রাদাররা তো ছিলই, সাথে ওখানে যারা কনসার্ট দেখতে আসছিল তারাও রক সল্টের গানের সাথে একটা কানেকশন তৈরি করে ফেলেছে। সো এই কানেকশনটাই হচ্ছে আমাদের ফাইনালে যখন সুযোগ দেওয়া হলো যে আপনারা নিজেদের ফ্যানদেরকেও নিয়ে আসতে পারবেন, এবং হচ্ছে প্রত্যেকটা ব্যান্ড, যে 6টা ব্যান্ড ছিল সেই 6টা ব্যান্ডই তার নিজেদেরকে ফ্যানদেরকে নিয়ে আসতে পারবে। তো এই সুযোগটা হচ্ছে আমাদের একটা বড় চেঞ্জিং হিসেবে কাজে লাগছে। আমরা আমাদের ফ্যানদেরকে ইনভাইট করছি, আমাদের ভাই ব্রাদারদের ইনভাইট করছি, তারা স্বেচ্ছায় আসছে। এবং এই চ্যানটা, যে রকসল চ্যানটা আমরা ফাইনালের আগে তাদের এটা কাছ একদম থেকে দর্শকদের পেয়েছি, মুখে মুখে এটা চলে আসছে। শিখিয়ে দেওয়াও না, কাউকে বলে দেওয়াও না, তাদের মনের অন্তর থেকে তারা নিজে থেকেই রকসল করে বলে এই চ্যানটা করছে। এটা আমাদের জন্য একটা বড় পাওয়া ছিল আর কি। একদম মানে এই কানেকশনটা অটো তৈরি হয়ে অটো তৈরি গিয়েছিল। হয়েছে। একদমই। আমি আসলে আপনাদের দ্য কেজ নিয়ে আরো কিছু গল্প শুনবো, সেই সময়ের আপনাদের অনুভূতিগুলো কেমন ছিল, চ্যাম্পিয়ন হওয়ার পর কেমন লেগেছিল, সব শুনবো। তার আগে একটু অরূপের কাছে যেতে চাই। আপনাদের মিউজিকটাকে কিভাবে ডিফাইন করবেন? কারণ আপনাদের মিউজিকে যেটা আমরা শুনতে পাই যে রক আবার রয়েছে, আবার একটা মেলোডিও রয়েছে, এই মিশ্রণটা বা এই সাউন্ডটা কিভাবে তৈরি হলো? আমরা 5 জন যেহেতু 5 জায়গার থেকে আসছি, সো আমাদের 5 জনের মিউজিক টেস্টও 5 রকমের। Such as Definitely. Rajin Bhai, he's a very metal fan. Then Rajiv Bhai, old school fan. Nahian Bhai, Lalon. Awan Bhai, pure rock. আচ্ছা আচ্ছা। Then I have a very আমি অনেক কম গান শুনছি, বাট আমার লিসেনিং এর মানে গান মানে আমার টেস্ট, সবার টেস্ট মিলায় যে হচ্ছে মিউজিকটা আসছে, ওইটাই আর কি ডাইভার্স আর মেলোডি হিসেবে হয়ে গেছে। ওটাই হয়ে গেছে। আওয়ান, একটু জানতে চাই আপনার কাছে যে আমি অরূপকে জিজ্ঞেস করছিলাম যেটা আপনাদের গানকে আপনারা কিভাবে ডিফাইন করবেন? আপনারা কি হেভি রক নাকি মেটাল নাকি মেলোডি, কিভাবে ডিফাইন করবেন? অ্যাকচুয়ালি রক সল্ট নামের পেছনেও যেমন ওরা বললো যে খাবারের টেস্ট বাড়ানোর জন্য আমরা লবণ ইউজ করি, সেম টু সেম দেখা যায় সব খাবারের মধ্যে যেমন লবণ থাকে, তেমন আমরা সব গানের মধ্যে রক ধাঁচটা রাখি। রক জনরা নিয়ে আমরা কাজ করি, বাট আমরা অ্যাকচুয়ালি এখন ধরতে গেলে একটা মাল্টি জনরার ব্যান্ড, যারা অনেক টাইপের মিউজিক নিয়েই কাজ করছি, এবং আমরা আরও বেশি এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছি। যে আর যে জিনিসটাতে আমরা সবচাইতে বেশি খুশি হব গান করে, আমাদের নিজের ভালো লাগতে হবে। আমরা যে কোনো গান আমরা কম্পোজ করার সময় আগে চিন্তা করি যে এটাকে আমাদের ভালো লাগছে কিনা, মানে আমরা 5 জন কি এই কম্পোজিশন নিয়ে হ্যাপি কিনা, অ্যান্ড ওইটাই আমাদের কাছে সবচাইতে বেশি ম্যাটার করে। অ্যান্ড ওইটার ছাড়াও আমাদের এখন ফ্যানদেরকে নিয়েও ভাবতে হয়। আমি কখনো ফ্যান বলি না, আমরা অলওয়েজ বলি ওয়েল উইশার্স অ্যান্ড ভাই ব্রাদার মানুষজন, যাদের কারণে আমরা কেজ অনেক বেশি সাপোর্ট পেয়েছিলাম, অলরেডি রাজীব ভাই বলেছে। সো আমরা রক মেটাল, আমাদের 3টি গান অলরেডি রিলিজড, অ্যান্ড 3টা গানের ধাঁচ 3 রকমের, এবং 3টি
তিন জনরা থেকে বিলং করে। রকও আছে, মেলোডিও আছে। মেলোডিও আছে। আর আচ্ছা। নাহিয়ান ভাইয়া প্রত্যেক গানেই মোটামুটি ওর মেলোডিয়াস ভোকালটা দেওয়ার ট্রাই করে, অ্যান্ড ওর জন্য প্রত্যেকবার ওই ক্লাসিক্যাল একটা সেকশন আমরা খালি রাখি যে ওকে ফাইন, এই জায়গাটাতে তুমি তোমার ওই ক্লাসিক্যাল ধাঁচটা দিতে পারবা। সো ওইভাবে আমি ক্লাসিক্যালটাও শুনছিলাম কিন্তু অগ্নিবীণা শেষের দিকে। সো অগ্নিবীণাতে যেমন রক ধাঁচটাও আছে, শেষে আবার ও ক্লাসিক্যালও দিয়েছে। সো সব মিলে আমরা মেলোডি এবং রক দুইটার একসাথে মিশ্রণ দিয়েই রকসলকে পরিবেশন করছি এখন মানুষের সামনে। একদম এই সাউন্ডটা তৈরি হয়েছে। জি। নাহিয়ান যেটা বলছিল আমান, যে সবার মতামত নিয়েই একটা আপনারা কম্পোজ যখন করেন মিউজিকটা, তখন সবার মতামত না হয়। তো যখন মতবিরোধ হয় বা মতবিরোধ হয় কিনা, তখন কিভাবে ম্যানেজ করেন? মতবিরোধ যখন হয় তখন তখন আমি রাজীব ভাইয়ের উপরে ছাইড়া দিই, কারণ একাই উনি আচ্ছা। আমাদের ব্যান্ডের সিনিয়র একজন মানুষ। তো কোনো গ্যাঞ্জাম ব্যান্ডের ভিতরে লাগলে, কারো ভিতরে কোনো হ্যাঁ মুরব্বি, আপনি কই ভাই আমাদেরকে উদ্ধার করেন। আচ্ছা, মুরব্বি এসে উদ্ধার করে দেয়। মুরব্বি এসে সব সময় উদ্ধার করে, সব সময়, এভরি সিঙ্গেল টাইম। আচ্ছা, আর গ্রুপের ভিতরে মানে উদ্ধারকারী জাহাজ হামজাটা। হ্যাঁ, আচ্ছা, তার থেকেও ভয়ানক। তাই নাকি? আচ্ছা, অনেক অভিজ্ঞতা শুনবো তাহলে রাজীবের কাছ থেকে। হ্যাঁ, তাহলে আমরা কি এবার একটা গান শুনতে পারি কিনা? শিওর শিওর। এবার কোন Why not? গানটা শুনবো? এখন আমরা আমাদের প্রথম ট্র্যাক, যেটা আমরা রাতুল ভাইয়ের স্মৃতিতে তার প্রতি শ্রদ্ধা রেখে আমরা মানে গানটি একটু রিলিজটাও পিছাইছিলাম। আমাদের নিষ্পত্তি, আচ্ছা, নিষ্পত্তি গানের একটা গল্প আছে, আমরা সেটাও শুনবো। খুবই ভয়ানক গল্প, অবশ্যই শুনবো আমরা। আমরা গান- গানটা শেষ করে আমরা এই নিষ্পত্তি গানের গল্পটা শুনতে চাই। যদি খোঁজ আমায় এই লুকোনো পথে, তবে তুমি কি আজো আমায় পেছো? হারানো স্মৃতির মাঝে লুকিয়ে আমি একা একা দাঁড়িয়ে এখনো এই পথের এক বাঁকে, তুমি যদি ঘুরে দাঁড়িয়ে পেছনে তাকিয়ে দেখো আমি ফেলে দীর্ঘ শ্বাস নীরবে আধারে যত কান্নাগুলো লুকাই, দূরে কোথাও খুঁজেই যাই তোমায় ভালোবাসি বলে, খুঁজে পাবে আবার সেই পুরনো এপিটাফে, পুরনো এপিটাফে।
আবার তুমি ফিরে এলে মনের মাঝে ছবি আঁকা ছিল তোমার রং তুলি দিয়ে আকাশে ছবি মুছে ফেলেছি আবার তুমি ফিরে এলে এই পথের এক বাঁকে তুমি যদি ঘুরে দাঁড়িয়ে পেছনে তাকিয়ে দেখো আমি ফেলে দীর্ঘ শ্বাস নীরবে আধারে যত কান্নাগুলো লুকাই তুমি যদি আমার এই লাশের পাশে ফিরে তাকিয়ে দেখো শেষে পেতাপে অসাধারণ। আমি তো অভিভূত হয়ে গেছি একদম, মানে এই গানটাতে একই সঙ্গে কিন্তু আমরা রক, মেলোডি, একই সঙ্গে আবার ক্লাসিক্যাল, তিনটাই কিন্তু একটা আমরা মানে স্বাদ পাচ্ছিলাম গানটাতে। অসাধারণ অসাধারণ, সত্যি দর্শকদের নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। একটু নাহিয়ান, যেটি শুরুতেই বলছিলেন, গানটার শুরুতে এই গানের পিছনে একটা গল্প আছে, একটা স্যাড গল্প, এই গল্পটা একটু শুনতে চাই। আমি বলবো গল্পটা রাজিনের মুখ থেকেই শুনুন। আচ্ছা, তো আমরা রাজিনের কাছ আমার থেকে থেকে শুনি। সব থেকে বেশি কানেক্টেড এই ছেলেটা। রাজিন, আচ্ছা রাজিন, একটু জানতে চাই এই গানের পিছনে গল্পটা। এটার গানের রিলিজ এবং গানটা তৈরি হওয়া অরিজিনালি দুইটাই হচ্ছে রিলেটেড টু গ্রিফ, ডিফারেন্ট সর্টস অফ গ্রিফ। মানে লস ক্যান বি ভেরি ডিফারেন্ট ফর মেনি পিপল, যে আমার লস একরকম, ওর লস একরকম। ডেফিনেটলি। তো নাহিয়ানের যখন ও লিরিক্সটা লেখে, গানটা যখন সুর করে, ইট ওয়াজ এ বিট ডিফারেন্ট বাট মোটামুটি সিমিলার। তো ওর সুরটা করে তখন ওর হচ্ছে যে ইট ওয়াজ মানে লাভ রিলেটেড আর কি। সো দ্য লস অফ লাভ হি ফেল্ট, ওইটার তখন ওইখান থেকে হচ্ছে যে ওর লিরিক্সটা বের হয়। আচ্ছা, আর যখন আমাদের থ্রু এই গানটা রিকম্পোজ হয়ে এটার একটা স্ট্রাকচার দাঁড়ালো, উই ওয়ার রেডি টু রিলিজ ইট, যে না আমাদের এখন হচ্ছে গান রিলিজ দেওয়ার সময় আসছে। এভরিওয়ান ওয়াজ সাপোর্টিং আস, যে না দিস ইজ দ্য মোমেন্ট। একদম যেদিন আমাদের রিলিজ দেওয়ার কথা, ওই দিন দুপুরের পর সবাই যার যার জায়গায়, আমি একটা মিটিংয়ে ছিলাম মহাখালীতে, আমার কাছে হঠাৎ করে কল আসে, আমাকে জাস্ট 3টা ওয়ার্ড বলছে, রাতুল ভাই নাই। সো রাহুল ভাই ছিল আমাদের খুবই ক্লোজ একজন মেন্টর, কেজ থেকে। আমি ওনাকে ট্রেনারকে জার্নি থেকে ফলো করতাম, উই ওয়ার লাকি এনাফ যে আমরা ওনাকে মেন্টর হিসেবে পাই। ওনার বড় ভাই ছিলেন পুরা শোয়ের, সে একদম ফাইনাল অডিওর কাজটা ওনার হাতে ছিল। তো উনি ওখানেই থাকতেন, মাঝে মধ্যে ওনার সাথে গিয়ে আমরা কথাবার্তা বলতাম, গাইডেন্স নিতাম যে ভাইয়া এটা কিভাবে হবে, ওটা কিভাবে হবে। অ্যাজ পিপল নো, উনি কিন্তু মানে বাংলাদেশের একদম একটা টপ স্ট্যান্ডার্ডের অডিও ইঞ্জিনিয়ার। তো ওনার কাছ থেকে অনেক নোন আর্টিস্টরা শিখেছেন। হিজ ডেথ বিং অন দি ভেরি সেম ডে অফ আওয়ার রিলিজ, একদম সেম ডে। একদম সেম ডে, জাস্ট 4 থেকে 5 ঘন্টা আগে। ও মাই গড। হ্যাঁ, সো দ্য সং ওয়াজন্ট দি ইম্পর্টেন্ট থিং, দ্য লস উই অল শেয়ার। মানে যারা ওনার ক্লোজ ছিল, ওনার ফ্যামিলি, ওনার ফ্রেন্ডস, ওনার জুনিয়র সিনিয়র্স, আমি ওদেরকেও টানবো না, দেয়ার লস ইজ ডিফারেন্ট। বাট এটা ওনার ডেথ
গ্রোথটা ছিল আর পুরো কান্ট্রির জন্য একটা লস। অবশ্যই দেয়ার ওয়ন্ট বি এ রিপ্লেসমেন্ট, আমি এটা আপনাকে বলে দিলাম। এটার রিপ্লেসমেন্ট আর হবে না। নিশ্চয়ই এই গানটি আপনাদের সেই মেন্টরকে উৎসর্গ করেই গানটি করা হয়েছিল সেই দেয়ার ইজ এ সময়। টুমস্টোন, মিউজিক ভিডিওটা খুব স্ট্যাটিক, ওটাতে একটা টুমস্টোন দেওয়া উইথ দ্যাট ডেট 27 জুলাই। আসলে রাতুল ভাইকে নিয়ে যদি কথা বলতে হয়, আরও অনেকেই যারা মিউজিক তেমন একটা শুনে না বা মিউজিক ইন্ডাস্ট্রিতে খোঁজ খবর রাখে না, অনেকেই এই সম্পর্কে জানে যে আমাদের বাংলাদেশের সবার অনেক প্রিয় নায়ক জসিম স্যারের ছেলে রাতুল ভাইয়া। সো ওনাকে হারানোর আগে রাতুল ভাইয়ের সাথে রাহুল ভাইয়া, সামি ভাই, ওরা তিনজন ভাই, অ্যান্ড তিনজনই রক্সলকে বিভিন্নভাবে অনেকভাবেই গাইড করেছে। আর তাছাড়া রাতুল ভাইয়া পার্সোনালি যেদিন আমরা কেজের ফাইনালে পারফর্ম করে নেমেছি, তখন রাতুল ভাইয়া নিজের থেকে আমাদেরকে বলেছিল, বা আমাকেই বলেছিল আসলে এসে, যে আমি তোমাদের জন্য চ্যান্ট করেছি অ্যান্ড শিওরলি সিজন 1 আই গেস তোমরাই জিতবা। তো ওনার ওই কনফিডেন্স লেভেলটা আমার কনফিডেন্স লেভেলকে আরও বুস্ট করেছিল তখন। একদম ব্যান্ডের সাথে তাই। তখন আমি জিনিসটা শেয়ার করি নাই, বাট আসলে এই মানুষটার সাপোর্ট আমাদের জন্য মানে অতুলনীয়, অন্য কিছুর সাথে আসলে কম্পেয়ারেবল না। সো দেখা যাচ্ছে নিষ্পত্তির এই লসগুলো, তখন আমরা রিলিজ ডেটও পিছিয়ে দিয়েছিলাম গানের, নিষ্পত্তি আরও পরে রিলিজ দিয়েছিলাম। একদমই তাই। আজকেও আমরা কিন্তু এই শো থেকে এই গানটিও, নিষ্পত্তি গানটিও আমরা আজকে রাতুল ভাইকেই উৎসর্গ করতে পারি, তাকে ডেডিকেট করতে পারি। এবার একটু অন্য প্রসঙ্গে চলে যাই, রাজীবের কাছে যেতে চাই। রাজীব, যখন আপনারা লাইভে গান করেন তখন দর্শকদের সঙ্গে যে কানেকশনটা তৈরি হয়, এটা কি আসলে ন্যাচারাল নাকি এটা আপনারা মানে একটা প্র্যাকটিসড, মানে কিভাবে কানেকশনটা হয় দর্শকের সঙ্গে? এটা ইটস কোয়াইট ন্যাচারাল, কোয়াইট ন্যাচারাল। কোয়াইট ন্যাচারাল। কারণ হচ্ছে যে আমরা যখন পারফর্ম করি, আমরা শুরু থেকেই যখন 5 জন একসাথে হয়েছি, তখন থেকে আমাদের ভিতরে প্রথম যে জিনিসটা তৈরি করার চেষ্টা করছি সেটা হচ্ছে বন্ডিং। আচ্ছা, তো আমাদের 5 জনের বন্ডিং যখন তৈরি হয়েছে, তো আমরা স্টেজে ওঠার আগে নিজেদের সাথে একটা গল্প করতাম যে আমরা আজকে স্টেজে যাই হোক, আমাদের গান, আমরা নিজেদের গান করব, কেউ শুনুক না শুনুক, আমরা আমাদের পারফরমেন্সটা বেস্ট করার চেষ্টা করবো স্টেজে। এটা আমরা এখনও করি এবং আজীবন করব। সো যখন আমরা স্টেজে উঠি, আমরা মনে করি যে আমাদের সামনে যারা আছে সবাই আমাদের গান শুনছে। তো সেই চিন্তা ভাবনা থেকেই ও কাউন্ট দেয় ড্রামসে, আমরা গান শুরু করি। যারা কানেক্ট হওয়ার অটো কানেকশন চলে আসে, তখন তারা আমাদের সাথে সাথে গানটা গাওয়ার চেষ্টা করে, বা যতটুকু লাইন শোনে বা যে গানগুলো রিলিজড হয়েছে অনেকে শুনে এসে আমাদের কনসার্টে আসে। তো এই কানেকশনটা ডে বাই ডে বিল্ড আপ হচ্ছে। এটা ন্যাচারাল, এটা আমরা আমাদের প্র্যাকটিস না আর কি, এটা মানে অটোমেটিকলি হয়ে যায়। একটু নাহিয়ানের কাছে যেতে চাই। আপনারা যখন দ্য কেস যখন জিতলেন আপনারা, তো ওই জেতার মুহূর্তে যে ইমোশনটা, ওটা আপনাদের জন্য মানে কেমন ইমোশনাল ছিল সেই সময়টা? প্রথমত আমি বলি, প্রথমত আমাদের কারো জিতবো যে এটা আমাদের মাথাতেই ছিল না। একটা জিনিসই মাথাতে ছিল, ফাইনাল যেদিন আমরা করি, যে ভাই স্টেজে উঠবো, শো করব, পাবলিক নাচবো, আমরা হেডব্যাং করে আমরা মাথা ফাটাবো, আচ্ছা আচ্ছা স্টেজ দিয়ে নামবো, দেন ভাই রিল্যাক্স, আর কোনো পেইন নেই। আচ্ছা, জিতবো কি জিতবো না এটা জিতবো কি মাথায় জিতবো ছিল না না? কারো মাথায় ছিল না। আচ্ছা, কারণ আমাদের 5টা মানুষেরই একটাই চিন্তাধারা, ভাই স্টেজে উঠবো, লাফামো, পাবলিক লাফাই, দর্শকদের আনন্দ দেওয়াটাই আপনাদের মূল ইয়ে ছিল। তো একটু অরূপের কাছে যেতে চাই। এখন যে দর্শকরা আপনাদেরকে নেক্সট বিগ থিং বলে, এটা কি আপনাদের জন্য প্রেশার নাকি এটা মনে হয় যে আপনাদের মোটিভেট করে? মোটিভেশন অ্যানসার করলে বেটার হবে। আচ্ছা, রাজিনের কাছে তাহলে এইসব যেতে চাই। delegation তো ভালো না। এটা কি মোটিভেশন করে নাকি প্রেশার, যে একটা নেক্সট একটা বিগ থিং হিসেবে আপনাদেরকে দেখা হয়? আমি প্রিটি শিওর যে আমাদের 5 জন মেম্বার এটা নিয়ে 5 রকমের ফিলিংস আছে। আই এম প্রিটি কনফিডেন্ট। কারণ কি ওর যেমন আওয়ানের একটা কনফিডেন্স লস হয়েছে অনেক দিন আগে, দেয়ার ওয়াজ এন ইনসিডেন্ট ওর পার্সোনাল নিতান্তই। এরপরে সে সেলফ ডেভেলপমেন্টে গেল, নিজেকে প্রেশার দিয়ে নিজের জায়গায় আনছে। রাজীব ভাই অনেক বছর ধরে ঢাকায়, হি ইজ ট্রাইং টু গেট ইনটু দি মিউজিক সিন, ওনার জন্য ইট ওয়াজ টাফ। অরূপ ভেরি ফেয়ারলি নিউ কিন্তু মিউজিক লাইনে। আচ্ছা, অরূপ, আচ্ছা আর নাহিয়ান ঢাকায় যে আসছে, হি হ্যাড নাথিং।
আচ্ছা আচ্ছা। ও কিন্তু মানে কোনো ব্যাকআপ ছাড়া ও জাস্ট আসতে ইচ্ছা হয়েছে যে না চল যাই, ও পিছনে কয়েকজন মানুষ বলছে যেতে, মানে ও চলে আসছে। তো ওই পরিস্থিতি থেকে সবার উপর যে এই যে চ্যাম্পিয়নশিপটা, এটা আমাদের মানে উই আর গ্রেটফুল যেটা আমরা পেয়েছি। ইট ইজ এ প্রেশার, ইট ইজ এ লট অফ প্রেশার, কিন্তু আই থিঙ্ক দ্য প্রেশার অ্যাকচুয়ালি মোটিভেটস আস। সিকোয়েন্সিয়ালি কাজ করছে আর কি, একটার সাথে একটা। প্রেশার ইজ এ গুড মোটিভেটর, সবাই তো হ্যাঁ, বলে। অবশ্যই অবশ্যই, সেটাও কিন্তু একটা মোটিভেশনের কাজ করে। একা পড়লে সব কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। একদমই তাই। আমার আও- ঢাকাতে আসাটা উর্দি, তোমার তো এমনি নাকি আপনি কোন জেলা থেকে এসেছেন? বরিশাল। বরিশাল থেকে। আচ্ছা, আমার একটু জানতে চাই, যখন আপনারা স্টেজে পারফর্ম করেন এমন কোনো মজার স্মৃতি আছে কিনা, বা কোনো ভালো লাগার স্মৃতি হতে পারে, খারাপ লাগার স্মৃতি হতে পারে, সেরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা যেটা আমাদের দর্শকদের জন্য আমাদের বলতে পারেন? আসলে মানে প্রতিবারই স্টেজে নতুন নতুন হ্যাঁ, কিছু কিছু ফেস না করা কিছু লাগে হয়। অবশ্যই। মানে আচ্ছা। অ্যাজ এ মিউজিশিয়ান বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা কনসার্ট করতে গেলে অনেক কিছুই দেখি। সো সাউন্ডের প্রবলেম ইস্যু ফেস করা লাগে সবারই সবসময়, কিন্তু আমরা পাঁচজনের সাথে এতটাই কানেক্টেড থাকি মিউজিক্যালি, যখন আমরা পারফর্ম করি আমরা বুঝি মানে কি ইভেন হচ্ছে কে কি ভুল বাজাচ্ছি সবাই সব কিছু জানি, বাট অডিয়েন্স বুঝতে পারছে কি পারছে না, মানে উই আর এনজয়িং ইট, দ্যাটস ইট। আমাদের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা যে আমরা ভুল করলে একজন আরেকজনের দিকে তাকায় হাসি। জাস্ট লাইক রাজীব ভাইয়া বেস বাজানোর সময় উনিও একটা সময় ড্রামার ছিলেন, ইভেন এখনো আছেন আমাদের সাথে বেস বাজায়। সো আমি কোনো একটা কিছু ভুল করলে, টেম্পো মিস করলে, রাজীব ভাই লাইক স্টেজের মধ্যে পিছনে এভাবে করে তাকাবে আমার দিকে। সো সেম ভাবে লুকস যায় অরূপের দিকে, হয়তো ওর সারো কোনো। আর নাহিয়ান ভাই তো প্রত্যেকবার প্রতি স্টেজের মধ্যে ওর সুর একটু চেঞ্জ করবে গানের, এটা ওর ডেইলি বেসিসের নিয়ম। সো একটু আগেও চেঞ্জ করে গেছে। একটু আগেও চেঞ্জ করে গেছে। ও আচ্ছা, তো কারণ ওটা আমার ওর গান দিকে তো। তাকায়। সো এটা আমাদের খুবই মজার বিষয়, কিন্তু আসলে দুঃখ বা কষ্টের বিষয় আসলে রকসোল্ট এই মুহূর্তে আমার মনে হয় না কখনো ফেস করছে স্টেজে উঠে কখনো। বেশিরভাগ অভিজ্ঞতাগুলো মজার, তাই তো? মজার। মানে প্রবলেম হলেও প্রবলেম থেকে তো লার্নিং কার্ভ থাকবে, বাট প্রবলেমটাকে এনজয় করতে পারাটা কিন্তু ওই যে টাফ জব। যে না বা আমার প্রবলেম হয়েছে, সিচুয়েশনটা চ্যালেঞ্জিং ছিল, বাট ইট ওয়াজ অলসো কাইন্ড অফ ফানি। যে না হঠাৎ করে ভুল গেয়ে ফেলছি, ভাই ভুল গেয়ে ফেলছি। তবে আমি করি কি, আমি যদি লিরিক্স ভুলি বানাই দিই ও নিজে নিজে তখন নিজে নিজে, অটোমেটিক তখন এডিট করে অটোমেটিক। ফেলেন? হ্যাঁ, বাহ, এটা তো যতক্ষণ অসাধারণ সামনের মানুষ ক্ষমতা। না বুঝতেছে এটা ততক্ষণে কোনো প্রবলেম তো না। না, একদমই তাই। সবচেয়ে এটা মজার কিন্তু একটু- রিসেন্ট একটা স্মৃতি আমি আপনাকে বলি, যে আমাদের অরূপ, আচ্ছা, হ্যাঁ, ওর হচ্ছে যে ওর কিভাবে বলবো এটা, ওর একটা ব্যাড লাক আছে উইথ হিজ স্ট্রিংস। আচ্ছা। ওর গিটারের তার ছিঁড়ার পসিবিলিটি 80%। না, তাই নাকি? 98%। এটা কিরকম হয়েছে স্টেজে? হ্যাঁ, হয়েছে। বেশ কয়েকবার। রিসেন্ট একটা কনসার্টে হয়েছে। রিসেন্ট একটা কনসার্টে ও যতবার এটা ফিক্স করছে আবার ছুটে যাচ্ছে। এরকম করে করে উই হ্যাড অ্যারাউন্ড 10 to 15 মিনিটস আমাদের হচ্ছে যে মানে টাইম আমরা যেটা হচ্ছে যে গান করে হচ্ছে স্পেন্ড করতে চাচ্ছি, বাট ও তখন ওকে আমি গিয়ে বলছি, বন্ধু আমি বোর হয়ে যাচ্ছি, দর্শকদের তো কথা তো বাদই দিলাম, হ্যাঁ। তুই কিছু একটা গা, আমি কিছু একটা আমি বাজাই। আবার ওকে পাশ দিয়ে বলি, দোস্ত তুই সিএ মাইনর এফজি বাজা, সরকারি কর্ডটা বাজা। ও সার্কেল 4x4 বাজাচ্ছে, আওয়ান 4x4 এর ড্রাম। আচ্ছা, তো আমি তখন কি একটা যেন গান গাইলাম বানাই বানাই, সবাই ভিডিও করতেছে, সবার ফোনে ফ্ল্যাশ জ্বলতেছে। আমি রাজিনের দিকে তাকাই, রাজিন আমার দিকে তাকায়। ওইরকম কোনো গানই নাই আমাদের, Exist ই রকসোল করে কখনো না। ওরকম গান কম্পোজই করে নাই। ওরা জাস্ট ওই মোমেন্টটাতে দর্শকের সাথে Just কানেক্টেড connect থাকার থাকার হ্যাঁ। জন্য জাস্ট একটা কিছু বাজানো হয়, কারণ একটা এই কিছু যে গাওয়া হয়। অরূপ আবার তার ঠিক করতেছে গিটারে। পিছনে ও অরূপ- full অরূপের mechanic। দিকে তাকানোর পরে অরূপ আমাদের দিকে তাকাই বলে, আরেকটু টাইম ব্যাপারটা হচ্ছে শো মাস্ট গো অন। হ্যাঁ, সো show must go শো on। মাস্ট গো অন। মানে আপনার তো হচ্ছে তাৎক্ষণিক প্রতিভা, হ্যাঁ। মানে তাৎক্ষণিকভাবে গান লিখে ফেলেন, তাৎক্ষণিকভাবে গান গেয়ে ফেলেন, শুরু করে ফেলেন, আবার বাজানো। আমরা কিন্তু বিরাট ব্যাপার। গতকালকে আমরা আড্ডাতে বসি, তাৎক্ষণিক রাজিনের একটা বাসায় গান ready। তাৎক্ষণিক একটা গান বানানো হইলো, বাট সেটা সারপ্রাইজ থাকুক। আচ্ছা, সেটা নিশ্চয়ই আমরা পরবর্তী কোনো শোতে শুনতে হ্যাঁ, পাবো। অবশ্যই। তো আমাদের তাৎক্ষণিক প্রতিভা আমার চারপাশে বসে আছে, এটা আমার ভালো লাগছে। আচ্ছা, আমরা এখন আবার একটা গান শুনবো, এরপরে আবার একটু ফান করব, আবার সিরিয়াস আলোচনা করব। এবার কোন গানটা শুনবো? এবার আমরা আকাঙ্ক্ষা করব যে এই গানটি আমাদের মানে এই গানটি একদম মানে প্ল্যান করাই ছিল। রাতুল ভাইয়ের কাছে আমরা রেকর্ড করব, মিক্স মাস্টার সব উনি করবে নিজের হাতে। আমাদের টোন সিলেকশন, প্রত্যেকটা গিটারের, বেজের A to Z ওনার সাথে প্ল্যান হয়েছিল, বাট কখনো এক্সিকিউট করা হয় না প্ল্যানটা। তো
আচ্ছা আচ্ছা ফর রাতুল ভাই, আকাঙ্ক্ষা, একটা টোটালি আনরিলিজড একটা ট্র্যাক, এখনো unreleased? এখনো আচ্ছা unreleased। ঠিক আছে, আমরা শুনে আসি। এই পৃথিবী বিষাদগ্রস্ত, থমকে দাঁড়ায় এক অজানাতে, ভালোবাসার ধূসর শহরটাতে, নষ্ট চিন্তা আমায় আঁকড়ে ধরে। অতীত ছিল রঙিন স্বপ্ন ঘিরে, এখন আমি সাদা কালো পথে দাঁড়িয়ে, বেঁচে ছিলাম হাজারো স্বপ্ন নিয়ে, এখন আমি চিনেছি জগৎটাকে। আমি বাঁচতে চাই আরেকবার, পুরো পৃথিবী দেখতে চাই। আকাশ ছোঁয়া স্বপ্নগুলো আঁকড়ে ধরতে চাই। আমি আজও হেঁটে যাই অচেনা রাস্তায়, আমি আজও গেয়ে যাই ব্যর্থতা মূর্ছনায়। বাঁচতে চাই আরেকবার, পুরো পৃথিবী দেখতে চাই। আকাশ ছোঁয়া স্বপ্নগুলো আঁকড়ে ধরতে চাই।
অসাধারণ। এই গানটার আকাঙ্ক্ষা যেমন আছে গানটার ভিতরে, একটা হাহাকারও আছে কোথায় যেন, মানে একটা বিষাদের সুর কোথায় যেন একটু ছুঁয়ে যাচ্ছিল। গানটা শুনে আসলে এরকমই মনে হচ্ছিল আমার। নিশ্চয়ই দর্শকদেরও নিশ্চয়ই গানটা ভালো লাগবে। আমার তো অনেক ভালো লেগেছে। তো এবার আবার একটু আড্ডায় ফিরবো। একটু নাহিয়ান, আপনার কাছে জানতে চাই পরবর্তীতে আর কি আসছে রক সল্টের, কোনো গান বা অ্যালবাম কি পরিকল্পনা রয়েছে? আমাদের 3টা গান অলরেডি রিলিজড। তো আমরা এখন কাজ করছি আমাদের প্রথম অ্যালবামটা নিয়েই। অ্যালবাম আশা করি আমরা এই বছরের ভিতরে রিলিজ করতে পারবো। পরবর্তীতে যদি আমাদের ভাই ব্রাদাররা বেশি ডিমান্ড করে যে ভাই এত কেন ওয়েট করাচ্ছেন, একটা গান আমরা আবার নতুন কোনো গান শুনতে চাচ্ছি, তখন আমরা অবশ্যই নতুন কোনো গান আবার নতুন কোনো অ্যালবাম নিয়ে আসবে। আচ্ছা, একটু রাজিন জানতে চাই যে বর্তমানে বাংলাদেশের যে রক মিউজিক, এটাকে আসলে আপনি কিভাবে দেখেন? এখন বর্তমান সিনটা কেমন, কিভাবে দেখেন? আসলে আমরা আমি বিশেষ করে বলবো আর কি, যে আমি একটা এরা পার করছি, সেটা হচ্ছে 2000 থেকে 2010। এই যে একটা রক মিউজিকের কিন্তু হচ্ছে গোল্ডেন টাইম গেছে, যেমন আমরা 90s একটা গোল্ডেন টাইম বলি, যেটা এলআরবি সোলস সময় ছিল। 2000 থেকে 2010-এর একটা সময় গেছে গোল্ডেন র্যাপ, কারণ এই সময় মানে আধুনিক ধরনের, মানে হচ্ছে মডার্ন মিউজিকের যে ব্যান্ডগুলো, ব্ল্যাক, আর্টসেল, নেমেসিস থেকে শুরু করে এরকম অনেক ব্যান্ড এই সময়টায় উঠে আসছে। তো এটার পরে 2010-এর পরে মিউজিকের একটা দীর্ঘ একটা সময়, মানে বিশেষ করে করোনার আগ পর্যন্ত রক মিউজিকের একটা ভাটা পড়ছিল আর কি আমাদের বাংলাদেশে। কিন্তু এই করোনার পরে অনেক অনেক ভালো ভালো ব্যান্ড এখন উঠে আসছে, নতুন নতুন অ্যালবাম আসতেছে, তারা নতুন অ্যালবাম ছাড়ছে, মানুষ গান আবার শোনা শুরু করছে। কনসার্টগুলো যদিও আগের মতো হচ্ছে ওপেন কনসার্ট হচ্ছে না, ঘরোয়া কনসার্ট হয়, বা যেমন আলোকের মতো জায়গায় কনসার্ট হচ্ছে। তো এই কনসার্টগুলোতে এখন মানুষ হচ্ছে, মানে আমরা চিন্তা করি যে আচ্ছা 200-250 হয়তো মানুষ হবে, কিন্তু না, 1,500, 2,000, 3,000 মানুষ হচ্ছে। সো যেমন রবীন্দ্র সরোবরে সেদিন রাইট অ্যাশেজের কনসার্ট ক্যান্সেল হয়েছে, কারণ শুধধুমাত্র জায়গা দিতে পারবে না তাই। তো মানুষ এখন গান শুনছে, ব্যান্ড মিউজিক শোনার প্রতি হচ্ছে ভালোবাসাটা বাড়ছে। 21-এ পদক পাইলো ওয়ারফেজ, মানে এটা আমাদের জন্য বিশাল একটা বাংলা ব্যান্ডের জন্য একটা বিশাল দরজা খুলে গেছে। সো এই রক মিউজিক সিনটা এখন অনেক বড় হয়েছে বাংলাদেশে। তো আমরা সামান্য একটা অংশ, রকসল বাংলাদেশ, ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছি। দেখা যাক আমরা রক সিনে আরো ভালো কি দিতে পারি। একদমই তাই, এবং দর্শকরা আপনাদের গান শুনছে, 100%। এটা অনেক বড় বিষয়। রাজিন, একটু জানতে চাই, রাজীব যেটি বলছিল যে এখন কিন্তু বাংলা রক মিউজিকের একটা ভালো সময় এসছে, দর্শকরা শুনছে, আপনাদেরকে গ্রহণ করছে। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখছি অনেক ব্যান্ড দল ভেঙেও যাচ্ছে। তো এটা আপনাদের ব্যান্ডের মধ্যে কি ধরনের কখনো আশঙ্কা হয় যদি ভেঙে যায়, বা এরকম কি মনে হয় কিনা যে ব্যান্ডগুলো আসলে কেন ভেঙে যায়? আমরা অনেক ভালো ভালো ব্যান্ড দেখি, তারা কিন্তু একটা সময় আবার আন্ডারগ্রাউন্ডে অনেক আছে, যেমন আমরা একটা গান খুব ভালো গান করলো, এরপর দেখি তারা উধাও নাই, তাদের গান আর নাই। এরকম কেন হয় আসলে? বেশ কয়েকটা কারণ আছে এখানে, যে যতটুকু আমার মাথায় আসে আমি বলি। ফার্স্ট অফ অল হলো, আপনাদের একটা ব্যান্ডের তো অনেকজন মানুষ থাকে, সেটা 2 জন হোক, 7 জন হোক, 8 জন হোক। আমাদের একজন পিয়ার ব্যান্ডের 7 জন মেম্বার। হ্যাঁ, সো ইটস টাফ। যত মানুষ বাড়বে, ইট উইল বি ভেরি টাফ টু মানে ইউনাইট অল অফ দ্য। ওদের সবারই এক একটা ইগো আছে। ইগো আমি এখানে খারাপ সেন্সে বলছি না, তাদের নিজেদের একটা সত্তা তো আছে। তো ওদেরকে ব্লেন্ড করতে হলে দে নিড টু বি ওপেন টু ইট, একটু অ্যাকসেপ্টিং হতে হয়, একটু কম্প্রোমাইজিং মেন্টালিটি থাকতে হয়, যে না, ইফ আই নিড টু টেক এ স্টেপ ব্যাক, যাতে ব্যান্ডটা এক ধাপ সামনে যেতে পারে। হ্যাঁ, এই আন্ডারস্ট্যান্ডিংটা আপনার মধ্যে গ্রো করতে হবে, আদারওয়াইজ ব্যান্ডটার কোনো ফিউচার নাই। পাশাপাশি সবার পার্সোনাল ইস্যুস থাকে, আপনার খেয়াল রাখতে হবে যে আপনার পিয়ারের কি প্রবলেম হচ্ছে। অরূপ আর নাহিয়ানের কোনো ব্যাকআপ নেই, আমি অলরেডি বলছি। অরূপেরও মোরলেস সেম। ওরা দুজন এখানে এই ব্যান্ডের জন্য আসছে, কিন্তু আসার পরে আমাদেরও তো হচ্ছে ওরকম ক্যাপাসিটি নেই যে আমরা ওকে হচ্ছে আমার সাথে রেখে রেখে বড় করতে পারবো, বাট উই হেল্প হাউ এভার উই ক্যান। এই জিনিসটা ইম্পর্ট্যান্ট, কারণ কি, দিস ইজ অ্যানাদার ফ্যামিলি।
ইফ ইউ ডু নট নো হাউ টু টেক কেয়ার অফ ইউর ফ্যামিলি, দ্য ফ্যামিলি উইল ব্রেক অ্যাপার্ট। একদম, হ্যাঁ, সেটা তো একদম ঠিক। ব্যান্ডটাও এক্স্যাক্টলি সেম। তো এই কারণেই দেখা যায় যে এখন এমনিতেই মানে আপনি যেদিকেই তাকান এভরিওয়ান ইজ সাফারিং, এভাবে একভাবে হোক অন্যভাবে হোক। আপনি একটা বাসে উঠে আপনি জাস্ট বাসার আশেপাশের মানুষজনের দিকে তাকাবেন, এটা আমার আগে কখনো চিন্তা আসে নাই। রিসেন্টলি আমার এক সিনিয়র আপু ওনার একটা ভিডিও পোস্ট করেন, ওখানে নিয়ে কথাটা বলেছেন। তো আই গেট অন এ বাস, আই লুক অ্যারাউন্ড, এভরিওয়ান ইজ সাফারিং ইন ডিফারেন্ট ওয়েজ। রাইট, হ্যাঁ। আমি এবং ওয়াই আমি এটা কতক্ষণ দেখে টলারেট করব, নিজে সাফারিং কতক্ষণ টলারেট করব? তো এইগুলোর মধ্যে দিয়ে না মানুষজনের মন ছুটে যায় অনেক সময়। আমারও হয়েছে। কেজের সিজন 2 এর রেকর্ডিং যখন চলে, আই ওয়াজ সাপোজ টু হেড দেয়ার ফর ভিডিও শুট। তো আমি সকাল পুরা রাত আমি বাইরে ছিলাম, আমি বাসায় ঢুকছি 3টায় ডিউ টু ওয়ার্ক অ্যান্ড আদার, মানে কিছু ডিউটিস ছিল, ওগুলো শেষ করে আমি আসছি। আমি আবার ভোর 5টা বাজে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠে আমি, শীতকাল কিন্তু, আমি গোসল করতে ঢুকে যখন ঠান্ডা পানিটা গায়ের মধ্যে পড়ছে, গায়ের উপর পড়লো, তখন আমি বানায়ও বলছি না, তখনই আমি মনের মধ্যে আসছে যে আমি এখনই রাজীব ভাইকে ফোন দিব। ফোন দিয়ে আমি বলবো যে ভাই ব্যান্ড ছেড়ে দিচ্ছি। কোনো ইন্টারনাল কনফ্লিক্ট না, কোনো 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 কনফ্লিক্টই না, কোনো রিজনই নাই, জাস্ট আমি পারতেছি না, আমি ছেড়ে একদমই দিচ্ছি। তাই। তো এরকম অনেক কারণেই থাকতে পারে। ঠিক তাই। এই কারণে আমরা দেখি অনেক অনেক কিন্তু প্রতিভাবান অনেক দল হারিয়ে গেছে এখন। একটা জিনিস আমি রাজিনের অনেকগুলো কথার সাথে একটা জিনিস অ্যাড করতে, যেটা না বললেই না। আসলে বর্তমানে মিউজিকটা আসলে অনেক কস্টলি, এটা হচ্ছে হার্শ একটা ট্রুথ। অনেক কস্টলি। আপনি প্র্যাকটিস প্যাড করা থেকে শুরু করে বলেন, গান রেডি করা থেকে বলেন, একটা গান বানাইতে আমরা প্র্যাকটিস প্যাডে একটা গান দীর্ঘদিন প্র্যাকটিস করতে হয়। তারপর নিজেদের মতো করে এটা যখন আমরা নিজেদেরকে স্যাটিসফাইড করি, তখন আমরা চিন্তা করি যে এখন আমরা হচ্ছে রেকর্ডিংয়ে ঢুকবো। রেকর্ডিং শিফট নেওয়া, ড্রামসের শিফট নেওয়া, গিটারের শিফটগুলো নেওয়া, এগুলো একটা হিউজ একটা কস্টিং প্রোগ্রামের ভিতর দিয়ে যায়। কিন্তু গানটা কিন্তু আমরা ওখান থেকে কিন্তু কোনো আর্ন করছি না, উই আর নাথিং। ইউটিউবে দিয়ে দিচ্ছি সবাইকে ফ্রি শোনার জন্য। আগের দিনে তো হচ্ছে আমাদের বড় ভাইয়ারা ক্যাসেট করতো, সিডি প্লেয়ার, সিডি করতো। সো তারা অ্যাটলিস্ট হচ্ছে সেই প্রোডাকশন হাউস থেকে টাকা পাইতো। আমরা নাথিং, আমরা কোনো কিছু পাচ্ছি না। আমরা জাস্ট ইউটিউবে গানটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ গান দিয়ে দিচ্ছি, সবাই শুনতেছে। আমাদের সুবিধাটা হচ্ছে এখন যে আমাদের গানটা পপুলার হইলে আমরা কনসার্টে ডাক পাচ্ছি। সো এই যে ধৈর্যটা, যে আমি একটা গান রেডি করব, আমি অনেক কস্ট এটার পেছনে ঢালবো, তারপরে হচ্ছে রেগুলার প্র্যাকটিস করব, কনসার্টে আমি ডাক পাবো কি পাবো না সেই আশা না করে আমি 5টা বছর বা 10টা বছর ব্যান্ড চালায় যাব, দেন আমার একটা গান হিট হবে বা 2টা গান হিট হবে, আমি কনসার্টে ডাক পাবো। এই ধৈর্যটা অনেকের থাকে না। দ্যাটস ওয়াই এই যে আপনি যে বললেন ব্যান্ডগুলো ভেঙে যায়, দেখা যাচ্ছে ওরা একটা বাসায় রেকর্ডিং স্টাফ নিয়ে রেকর্ড করছে, গানটা খুব ভালো হয়েছে, বাসা থেকে বলছে বাবা এই মিউজিক করে কি হবে, তুই তো টাকা কামাইতে পারবি না, তুই দেশের বাইরে চলে যা। 2টা মেম্বার দেশের বাইরে চলে গেছে, 2টা মেম্বার চাকরিতে ঢুকে গেছে, ব্যান্ড ভেঙে গেছে। এরকম অহরহ, মানে ঢাকা শহরের আমি অগণিত ব্যান্ডের নাম বলতে পারবো, যারা ভালো ভালো ব্যান্ড, মানে একটা নাম আমি না বললেই না, বলতে বাধ্য হচ্ছি, আইকনসের মতো একটা ব্যান্ড, মানে বাংলাদেশে একটা অল্টারনেটিভ জনরার টপ ক্লাস একটা অ্যালবাম দিছে তারা, অপরাহ্ন। যারা শোনে নাই বা শুনবে, অবশ্যই অ্যালবামটা শুনবেন। এই অ্যালবামের পরে তাদের গান নাই, সবাই অলরেডি 4টা মেম্বার তারা দেশের বাইরে থাকে, কিন্তু আমরা এখনো চাই ব্যান্ডটা ফিরে আসুক। এটা আমি বলছিলাম যে অনেক ভালো ভালো গান আমরা শুনি, পরে আর রাইট তারা একদম হারিয়ে যায়, আসলে জি। খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, আবারও আমরা আড্ডায় ফিরবো, তার আগে আরেকটা গান শুনতে চাই। এবার কোন গানটা শুনবো? এখন আমরা করব আমাদের আরেকটি আনরিলিজ ট্র্যাক, কুঠুরিবন্দি, যেটা আমরা কেজে করেছিলাম একটা আচ্ছা। অ্যাকোস্টিক ডেতে। Okay. তো ঠিক আছে, এটাই আমরা করি। গানটা শুনেছি, নিশ্চয়ই দর্শকরা অনেক হ্যাঁ। উপভোগ করবেন। গানটা শুনে আসি।
আজ কপাট খুলে ফেলে এনেছি চাঁদের পাহাড় জলে মেরি শহরে। আপনাদের গানে যেটা প্রথমে বলছিলাম, রক আবার মেলোডি একই সঙ্গে, এই যে ক্লাসিক্যালের যে একটা মিশেল, এটা কিন্তু আমার কাছে অসম্ভব অসাধারণ লেগেছে। আশা করছি দর্শকরা অনেক এনজয় করেছে গানটা। এবার একটু জানতে চাই, নাহিয়ান, লিরিক্স আপনিই লেখেন গানের? না, সব আমি লিখি এমন না। আচ্ছা, নিষ্পত্তি, অগ্নিবীণা এবং কুঠুরিবন্দি, এই তিনটা গান আমার লেখা। বলো তুমিকে পুরোপুরি লিখছে আওয়ান। রাজীব ভাইয়েরও গান আছে যেটা এখন পর্যন্ত আমরা কাউকে শোনাই নাই। আচ্ছা, নিশ্চয়ই আমরা অসাধারণ পরবর্তীতে লেখে। রাজীব ভাই না, না। আমাদের আসলে অ্যালবামের মধ্যে হ্যাঁ। অনেকগুলোই গান আছে, হ্যাঁ। 8টি গান, যার মধ্যে 7টা গানের কম্পোজিশন আমাদের রেডি। অ্যান্ড ওখানের মধ্যে আকাঙ্ক্ষা, বলো তুমিকে পুরো কম্পোজিশন রেডি আছে। ওই দুইটি আমার লেখা, যেখানে বলো তুমিকে লাস্ট পার্ট, থিয়েট্রিক্যাল পার্টটা নাহিয়ান ভাইয়ের লেখা ছিল, আর ওটা জাস্ট আমি একটু শেপে এনেছিলাম। রাজীব ভাইয়ের লেখা একটা গান সামনে আশা করি সবাই শুনতে পাবেন, আমাদের খুব প্রিয় গান, যেটা আমরা জাস্ট গতকালকে রেডি করেছিলাম। আর অগ্নিবীণা, নিষ্পত্তি নাহিয়ান ভাই লিখেছেন, এগুলো অলরেডি রিলিজড সং। আচ্ছা, আমার একটু ছোট করে জানতে চাই, যখন গান লেখেন তখন কোন বিষয়টা মাথায় রাখেন, মানে কোন বিষয়টা মাথায়, কোন থিমটা মাথায় নিয়ে গান লেখেন? আমার আশেপাশে যে থিমটা নিয়ে আমি ভাবনা চিন্তা করছি, আমি ওইটা নিয়ে আসলে গানটা লিখতে পছন্দ করি। আচ্ছা মানে আমার আশেপাশে যা চলছে এটার উপরে বেস করে আমি গান লিখি। আচ্ছা, ঠিক আছে। আমার এখন একটা র্যাপিড ফায়ার আছে, ছোট্ট। আমি নাহিয়ান দিবে উত্তর নাকি যে কেউ রাজীবের কাছে যাই? তাহলে আমি ছোট্ট প্রশ্ন, একটা ছোট্ট র্যাপিড ফায়ার, এক সংক্ষেপে এক কথায় উত্তর দিতে হবে। স্টেজে ওঠার আগে একটাই জিনিস, কোনটা? বন্ডিং। ড্রিম কোলাব কার সাথে? বাংলাদেশ সব লিজেন্ডদের সাথে। অল স্টার টিম। রক না অ্যাকুস্টিক, কোনটা বেশি চ্যালেঞ্জিং? অ্যাকোস্টিক। এক শব্দে রক সল্ট। বিট লবণ। নট বিট লবণ, ফ্যামিলি। ফ্যামিলি। ওকে, ফাইন। ওকে, তো আমরা কি এখন নিশ্চয়ই বলো তুমি কি গানটা? প্রশ্ন। লাস্ট Last প্রশ্ন, লাস্ট বাট নট লিস্ট, কোনটা বলে? আসলে এতক্ষণ খুব এনভায়রনমেন্ট খুব নরম ছিল, হ্যাঁ। আসলে আপুর চাচ্ছে যে এই এনভায়রনমেন্ট একটু বেশি গরম হয়ে যাক, দ্যাটস আমরা যে রক স্টাইলটা চাচ্ছি একটু। এবার আমরা বলো তুমি কে শুনবো, যেখানে রয়েছে বিদ্রোহী উচ্ছ্বাস, রাইট? ওকে, আমরা শুনে আসি। পৃথিবীর অন্ধকার পথে কেন হারিয়ে যাব দূরে, এ শহরের কোলাহলে থাকবো না নিজের বিরুদ্ধে।
বলো তুমি কে? বলো তুমি কে? বলো তুমি কে? অন্যরকম এক নাহিয়ানকে আমরা দেখলাম এই গানে, তাই না? একদম Acoustic একদম। ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স। বলো তুমি কে? এটার জন্য তো একদম তো হেভি কপাল ভালো, আমি মেটাল। অফিসে বসে বসে বাজাইতাম। হ্যাঁ আচ্ছা যাই হোক, আমরা যেহেতু রক সল্ট, আমরা একটা হেভি রক শুনলাম, আর এই গানটা তো অনেক অনেক দর্শক প্রিয়তা পেয়েছে। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনারা সময় করে আমাদের ধন্যবাদ আপনাকেও। স্টুডিওতে এসে আমাদেরকে এত গানে গানে এত চমৎকার মুহূর্ত উপহার দিয়েছেন। আর একই সঙ্গে আপনাদের এই যে এনার্জি, তারপরে গল্পের গভীরতা, গানের শক্তি, সব মিলিয়ে আজকের এপিসোডটা ছিল একেবারে স্পেশাল। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর দর্শকদের বলছি, নতুন ব্যান্ড, নতুন গল্প আর নতুন সুরের সঙ্গে থাকতে চোখ রাখুন অ্যাকোস্টিক লাউঞ্জে। আমি মৌসুমী সুলতানা বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো আয়োজনে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর থাকুন বাংলা গানের সাথেই।